যখন আমরা ঘটনা প্রবাহ দেখেছি যে আমাদের ছোট ছোট বাচ্চারা যে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, প্রাণ দিচ্ছেন, আহত হচ্ছেন, বাইরে থেকে দেখে তো আমাদের সুস্থির থাকার কথা না। একসময় ইন্টারনেট বন্ধ হয়ে গেল, একেবারে ব্ল্যাক আউট। এরকম ঘটনা কিন্তু আমি কখনো দেখি নাই। এমনকি মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু এই ঘটনা ঘটেনি। তখন ইন্টারনেট ছিল না, কিন্তু তথ্য প্রবাহ এভাবে বন্ধ করে দেওয়া হয়নি। তো বাংলাদেশের ইতিহাসে এটা ছিল সবচেয়ে নৃশংসতম সময়, একটা সবচেয়ে বড় কালো অধ্যায়। আমরা স্বাধীনতার পরে এই ধরনের একটা সময় দেখতে পাইনি। আমার মনে আছে অগাস্টের একেবারে শুরুর দিকে আমি কিন্তু এককালে জাতিসংঘের মহাসচিবের অফিসে আমি অর্থনৈতিক এবং সামাজিক বিষয়ে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। সেখানে আমার বেশ কিছু সহকর্মী এখনও আছেন। তো 1 আগস্ট আমি ইমোশনালি এতটাই কাতর হয়ে পড়েছিলাম, আই ডিসাইডেড দ্যাট লেট মি কল আপ দ্য অফিস অফ দ্য সেক্রেটারি জেনারেল। কারণ বাংলাদেশে এই ধরনের একটা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তিনি উপেক্ষা করতে পারেন না। তাকে সেই জিনিসটা জানিয়ে দেওয়া, আমরা তাকে সেই কথাটি বলেছি। এবং আমার ধারণা তিনি যে নিশ্চুপ হয়ে বসেছিলেন তা নয়, এবং আমরা কিছুকাল পরেই দেখি যে অন্তত কিছু কিছু বাহিনীর ক্ষেত্রে গুলিবর্ষণ বন্ধ হয়েছে। এবং আমার ধারণা আমাদের যে পরিবর্তনের পালাটুকু ত্বরান্বিত হয়, তার সম্ভবত একটা ভূমিকা ছিল। আগস্ট 2024 পরবর্তী সময়টা কিন্তু খুব মসৃণ ছিল না। তখনকার যিনি সরকারের দায়িত্বে ছিলেন প্রধান উপদেষ্টা মহোদয় আমাকে ডেকে পাঠালেন সরকারে কাজ করবার জন্যে। এক পর্যায়ে তিনি আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে ডেজিগনেট করলেন। তো আমাদের সামনে আমাদের সামনে তিনটে বড় চ্যালেঞ্জ ছিল, অন্তত আমার বিবেচনায়। একটা হচ্ছে চিফ অ্যাডভাইজারের নিরাপত্তা নিশ্চিত করা, তার কিছু হলে এই পুরো বিষয়টি অন্যদিকে চলে যেতে পারত। দ্বিতীয় হচ্ছে সরকারের স্থিতিশীলতা রক্ষা করা, এবং 3 নম্বর বিষয়টি ছিল এই পুরো ট্রানজিশন এটা যাতে একটা ভালো নির্বাচনের মাধ্যমে সমাপ্ত হতে পারে। এবং 3টি বিষয় আমরা করতে পেরেছি। নানান ধরনের বাধা ছিল, সমস্যা ছিল, কিন্তু আমরা করতে পেরেছি। এবং নির্বাচনটি ছিল আমাদের দেশের, এটা আমার কথা নয়, এটা ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকরাই বলেছেন, এটা একটা চমৎকার নির্বাচন ছিল, উৎসব মুখর একটা নির্বাচন। এবং আমরা যে ধরনের অসুবিধার জন্য তৈরি ছিলাম সেগুলো হয়নি। সুতরাং মোটামুটি বেশ মসৃণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। কিছুকাল আগে আমাকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশ ফিরে আসছে দেখে আমরা খুব আনন্দিত। যখন এই কথাগুলো আমরা শুনি তখন আসলে বুঝতে পারি যে আজকে যেটা আমাদের প্রধানমন্ত্রী মহোদয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সময় বলেছিলেন যে জুলাইয়ের যে আন্দোলন, তার একটা বড় বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে দেখতে চাই না। এবং তুরস্কের ফরেন মিনিস্টার যে কথাটি বললেন সেটা সেই একই কথার প্রতিধ্বনি। তো শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দিকটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম।
আমরা সেই ক্লায়েন্ট স্টেট সেই পর্যায়ে আর কখনো ফেরত যাবো না, নেভার অ্যাগেন। এবং এই কাজটার একটা বড় দায়িত্ব কিন্তু আমাদের। জুলাই সংগ্রামের যে সাফল্য, সে সাফল্যের একটা ভার কিন্তু আমাদের উপরে আছে, এবং সেইটা আমাদেরকে বহন করতে হবে, বিকজ ফরেন মিনিস্ট্রি ইজ অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ অ্যাকশনস to ensure that we never go back to the state of client state. একই সঙ্গে আমাদের বিবেচনায় রাখতে হবে, যেটা আমাদের রেক্টর মহোদয় বললেন, যে আমরা একটা কমপ্লেক্স ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল সিচুয়েশনের মধ্যে আছি। মাল্টিল্যাটারালিজম আমরা দেখছি ক্রমশই বড় বড় আঘাতের সামনে। ইউনিল্যাটারাল অ্যাকশনস বিশ্বের বিভিন্ন জায়গায় এখনো চলমান, আমরা দেখতে পাচ্ছি সেটা। নিয়ম ভিত্তিক রুল বেসড যে অর্ডারটা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটার ভাঙন আমরা সব জায়গাতেই দেখতে পাচ্ছি। তো এই ধরনের, এই ছাড়াও বিভিন্ন শক্তির উত্থান হয়েছে। সভ্যতার অগ্রযাত্রা এটা হয় স্বাভাবিক, কিন্তু এই পুরো একটা কমপ্লেক্স আঞ্চলিক এবং বিশ্ব রিয়ালিটি, বাস্তবতা, এর ভেতরে আমাদের কিন্তু ন্যাভিগেট করতে হবে। শুরুতেই প্রধানমন্ত্রী আমাদের একটা বড় পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। উনি বললেন যে, আমি যখন তাকে বললাম যে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের যে ক্যান্ডিডেচার, সেখানে সাইপ্রাস এবং প্যালেস্টাইন তারা দে ওয়ার ইন দ্য ফিল্ড, এবং আমরা ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও প্যালেস্টিনিয়ান কজের কারণে আমরা আমাদের ক্যান্ডিডেচারটা স্থগিত রেখেছিলাম। তো আমাদের নির্বাচন হওয়ার পরপরই বা ওই রকম একটা সময় প্যালেস্টাইন withdrew its candidature, and the field was Cyprus was only candidature in the field. প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে সেটা জানালাম। উনি বললেন, না, আমাদের এখানে প্রার্থীটা আমরা চালু করব, এবং আমি বললাম, আপনি প্রার্থী হবেন। তাই বললাম, দিস ইজ, ইউ আর গিভিং আস এন ইম্পসিবল মিশন। উনি বললেন, ইম্পসিবল মিশনের জন্য তো ফরেন অফিস। তো এটা বিশাল চ্যালেঞ্জ। তা আমি ওকে বললাম যে, এরকম একটা কাজ আপনার আব্বাও করেছিলেন, সে 70-এর দশকে জাপান সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী মেম্বারশিপের জন্যে তারা কন্টেস্ট করছিল। তখন তিনি আমাদের সেই সময়কার জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, বিখ্যাত একজন কূটনীতিবিদ, কেএম কায়সার, হি ওয়াজ এ পার্সোনাল ফ্রেন্ড অফ চৌ এন লাই, তাকে বললেন যে আমরা বাংলাদেশ দাঁড়াচ্ছি এবং আপনাকে জিততে হবে। আমার এখনও মনে আছে, যেদিন ফলাফলটা আমরা পেলাম, আমরা অবাক হয়ে গেছি যে এত অল্প সময়ে, বাংলাদেশের মাত্র 4 বছর বয়স ইউনাইটেড নেশনসে, 4-5 বছর হয়েছে, জাপানের মতো একটা শক্তি, তাকে হারিয়ে দিয়ে আমরা জাতিসংঘে নিরাপত্তা পরিষদের সিটে জিতে গেলাম। ওই কথাটা মনে ছিল। উনি আপনার যে তখন হয়েছে, এখনও হবে। এইখানে আপনারা অনেকে উপস্থিত আছেন যারা এই নির্বাচনের জন্য নিরলস পরিশ্রম করেছেন। আমাদের রেক্টর মহোদয় সপ্তাহের পর সপ্তাহে নিউ ইয়র্কে যে কঠিন পরিশ্রম করেছেন, নিউ ইয়র্কের টিম, এবং এখানে আপনারা যারা আছেন, বাংলাদেশের প্রতিটি দূতাবাসের প্রত্যেকটি ডিপ্লোম্যাট, তারা যে বিপুল পরিমাণ কাজ করেছেন, সেইটা ছাড়া আমরা এই নির্বাচনে জয়ী হতে পারতাম না। ফরেন মিনিস্ট্রি পাসড ইটস ফার্স্ট টেস্ট, ইট ওয়াজ এ ভেরি সিভিয়ার টেস্ট। সুতরাং আমরা পারব। জুলাইয়ের শহীদবৃন্দ, জুলাইয়ে যারা আহত হয়েছেন, তারা আমাদেরকে যে ঐতিহাসিক দায়িত্বটা দিয়ে গেছেন, সেটা পালন করার মতন সক্ষমতা আমাদের আছে। শুধু সক্ষমতা না, আমাদের স্পৃহা এবং ইচ্ছাটাও আছে। সেটা আমরা এই ইউএনজির প্রেসিডেন্সির ইলেকশনে দেখেছি। এই জিনিসটা আমাদেরকে আগামীতে জারি রাখতে হবে। আমরা যেন মনে রাখি
প্রাইম মিনিস্টার যে কথা আজকে বললেন, ওই যে ক্লায়েন্ট স্টেট, ওই অবস্থাতে যেন আমরা কখনো ফিরে না যাই, এবং এর জন্যে ফ্রন্ট লাইনে আমরা। জুলাইয়ের যে কজ, সেটা আগামী দিনগুলিতে এগিয়ে নেওয়ার জন্যে এই আমাদের যে দায়িত্ব, সেটা আপনারা কেউ ভুলবেন না, প্রতিনিয়ত মনে রাখবেন। আমাকে যখন প্রফেসর ইউনূস বললেন তার সরকারে যোগ দিতে, আমি যোগ দেওয়ার দিন আমি তার সঙ্গে দেখা করিনি প্রথম। আমি গেছি হাসপাতালে এই আহতদের দেখতে, এবং ফিরে এসে তাকে বলেছি যে স্যার, আমরা যেন কখনো না ভুলে যাই যে আমরা কী অবস্থায় কাদের রক্তের উপর হেঁটে এসে এখানে বসেছি। এই কথাটি যেন আমরা সবাই মনে রাখি। আমাদের এই ছেলে মেয়েগুলো, দুরন্ত ছেলে মেয়েগুলো, প্রবল একটা লড়াইয়ে একটা ভয়াবহ দানবের হাত থেকে দেশটাকে ছিনিয়ে এনে আমাদের হাতে দিয়েছে। এই দেশটাকে যেন আমরা আমাদের মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, আমাদের কাজ দিয়ে, আমাদের ডেডিকেশন দিয়ে, আমাদের মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে যেন এই দেশটাকে আগলে রাখতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। এই বিষয়ে আমাদের ফরেন সার্ভিসের যে দায়িত্ব, এটা আমরা কখনো ভুলব না, এবং আপনারা প্রতিটি মুহূর্তে এই কথাটি মনে রাখবেন যে এটা আমাদের হাতে একটা বড় ধরনের দায়িত্বভার এই শহীদরা দিয়ে গেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।